এবং আমার ভালো লাগলো। এই রাত দুপুরে মানে কাঁপতে কাঁপতে এসেছি তোমাদের প্রথম দফার রিয়াকশন দিতে। 2 ঘন্টা মানে 1 ঘন্টা 54 মিনিট উনি নিজেই বলছিলেন, অতক্ষণ নাকি উনি কথা বলেছেন। তো ভালো লেগেছে। স্টেম ইয়ার্ড শুরু হতেই আমি চলে এসেছি, কারণ আমার অন্য কাজও ছিল। স্টেম ইয়ার্ডে পৃথিবীর যে প্রথম কথাটা, ওটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আগেই যদি সব বুঝতে পেরেছিলে, তাহলে উপকারটা নিয়েছো কেন? এইখানেই সমস্ত কি ব্যাপারটা, মানে কি কে ওয়াই কি ওয়ার্ডটা লুকিয়ে আছে এখানে। প্রত্যেকের সঙ্গে বাঁধা, বুঝতে পারছো? প্রত্যেকেই মিলে যাবে, তোমরা কেউই এক্সপেক্ট করো না। যেমন আমি খুশি হচ্ছিলাম, ভাবছিলাম যে আমার বিশাল বড় আইডিটা নিয়ে গিয়ে কমেন্ট করি, হাত দুটো জোড়া ছিল। তাই ব্যাপারটা হচ্ছে যে এখানে ভেবো না যে খুব একটা কিছু পরিবর্তিত হয়ে যাবে, কারণ এখানে প্রত্যেকের সঙ্গে বাঁধা এবং প্রত্যেককে দরকার আছে। যেমন এই 49 বারবার হাত জোড়ো করে রিকোয়েস্ট করছিল, ভিডিওটার ভেতরটা দেখেননি? আমি তো আপনাকে তেল মেরেই বলেছি। থাম্বনেল দেখে রিয়াক্ট করছেন কেন? আপনি আমার মজবুরিটা বুঝুন। আমাকে এই দলেও থাকতে হবে, অথচ আপনারও সাথ দিতে হবে। কারণ কি, ওই যে উপকারটা নিলে কেন? পৃথিবীর বাকি কথাগুলো শুনতে পাইনি, ওগুলো পরে টাইম করে বাকিটা শুনবো। স্টেম ইয়ার্ডের কথাগুলো আমি শুনিনি, ওগুলো নিয়ে সেকেন্ড ভিডিওতে আসবো। এখান থেকে যা যা পেয়েছি তার মধ্যে আমার যেগুলো ভালো লেগেছে সেগুলো বলবো আগে, বুঝতে পারছো তো? আজকে সত্যিই ভালো লেগেছে, মনে হচ্ছে একজন মানবাধিকার কর্মীর কথা শুনছি। কারণ কি, প্রথমেই বলি, নাম ধরে ডাকা। সেই যে পক্ষেরই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, এখন বেশ মজা লাগছে। কিছুদিন আগে কেস দেবে বলছিলাম, এখন আবার নাম ধরে বলছে, বিপদে পড়লে আমার কাছে এসো, আমি তো আছি। বুঝতে পারছো তো? যাই হোক, মানে একটা জিনিস বোঝা যাচ্ছে, ওদের দলে থাকার জন্যে ম্যাডামকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে ওদের দলে থাকার জন্য। আচ্ছা, 49-এর ব্যাপারটা ক্লিয়ার করি। 49-এর ব্যাপারটা তোমরা শুনলে, আমি কিন্তু এগুলো না জেনে গেস করে, কারণ জয় ভাইয়ের লাইফ থেকে গেস করে আমি তোমাদের কথাগুলো আগের ভিডিওতেই বলেছি। 49-এর পোল খুলে যাচ্ছিল, তার সংসারে অশান্তি হচ্ছে, কেন হচ্ছে? এমন নিশ্চয়ই কিছু আছে। সব যদি রটনা হয়, সব যদি মিথ্যে হয়, তাহলে সেটা সংসার অবধি আসবে না, তাই না? তো প্রমাণ যখন আসছিল, সেই ভেন্দু বলে একজন উঠেছিল, পুরো নামটা নিতে পারছি না, কাউকে অপমান করার কোনো রকম আমার মনোবাঞ্ছা নেই, কিন্তু নাম নিলে স্ট্রাইক ফাইক আসে শুনেছি ওয়াইটিতে। আমি এখানে 1 বছর মাত্র আছি, আমার থেকে পুরনো অনেকে আছে, আমার চেয়ে 2 বছর আগে এসছে, আমার থেকে 3 বছর আগে এসছে, অনেকেই রয়েছে, তাদের কাছে শুনেছি। নাম নিতে নেই, তাই বললাম। ইন্দুবাবু বলি, এবার ইন্দু মেয়েদের নাম হয়ে যায়। যাই হোক, একজন এসছিলেন জয় ভাই এর লাইভে, তাকে দেখেই ভয় পেয়ে গেছিল, সেইখানেই কম্প্রোমাইজটা করা হয়েছে এবং জয় ভাইকে তোলা হয়েছিল লাইভে। এরা রটাতে শুরু করলো যে মর্কট আর সুয়ের সঙ্গে, মর্কট নামটা খুব বিচ্ছিরি লাগে, জয় এবং সুয়ের সঙ্গে নাকি ইনি হাত মিলিয়েছেন। তো উনি লাস্ট কমিউনিটি পোস্টে বললেন যে 2 এসকে অপোজ করেছি, এবার ওদের সাথ দেবো। ঠিক আছে, আচ্ছা 49-এর কেসটা বলি। 49 যখন বুঝতে পারলো যে তার প্রমাণগুলো চলে আসবে, সঙ্গে সঙ্গে সে ম্যাডামকে নিয়ে একটা কোন থানায় গেছিল, সেখানে FIR হয়েছে হেন তেন, এবং ম্যাডাম সঙ্গে ছিল, ম্যাডাম ছিলেন সঙ্গে, সে তো তোমরা লাইভে শুনলে। ঠিক আছে, তো এইরকম উপকার প্রত্যেকে কেউ না কেউ নিয়ে রেখেছে, এমনকি ঘুঘুর বাসা থেকে ঘুঘুও নাকি নিয়ে রেখেছে, আমি তো সেটা শুনিনি, আমি চলে এসেছি, ওটা নিয়ে কালকে তোমাদের পরে বলবো। সুতরাং এরা কেউই বিপক্ষের পথে হাঁটবে না। দ্বিতীয় কথা হচ্ছে, এরা কেউই রাস্তা এদিক করবে না। এরা মানে ওই যে সেই এয়ার হোস্টেস বলে না, ইধার কা রাস্তা ইধার হ্যায়, দোনো তরফ গেট খোলা হুয়া হ্যায়, এক ইধার খুলতি হ্যায়, এক ইধার খুলতি হ্যায়, মোটেই তা নয়। এদের সকলের রাস্তা ওই একদিকে খোলে, যেখানে ওই ব্লগারটা দাঁড়িয়ে আছে, মানে কুকুরকুল্লায় ওই লোকটা, সেখানে একটা কথা ফট করে বলে ফেলেছেন, বুঝতে পারছো? 144 ধারার কথাটা খিস্তি মাসি, মানে ওই ভীমা দালাল খুব কায়দা করে ম্যানিপুলেট করছে দর্শকদের, অনেকাংশে সফল হয়ে গেছে। আমি তোমাদের বলবো, এখানে পুরোটাই বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। যেটা আমি প্রথম দিন ওর কান্নাকাটি দেখেই বুঝেছি, ও 2 ফোঁটা চোখের জল ফেলে পুরো দর্শকদের জলনদীপের বিরুদ্ধে করে দিচ্ছে। আমি বুঝেছিলাম সেটা, আজকে ও নিজে বলেছে, কিন্তু লাইভেও বলা হলো, লাইভেও বলা হলো, পুরো গেমটাই আমি বুঝেছিলাম। কন্ট্রোলের খেলা হচ্ছে বন্ধুরা, জলনদীপকে কে কন্ট্রোল করতে পারবে? টিনার ক্ষেত্রেও সেই একই খেলা হচ্ছে, কিন্তু সেখানে ক্রিয়েটারদের মধ্যে হচ্ছে না, সেটা দর্শকদের মধ্যে হচ্ছে। বাদ দাও তো, কে কন্ট্রোল করতে পারবে? আমাদের পৃথিবীতে বেশি গন্ডগোল কিন্তু এই কথাটা নিয়েই। শ্বশুর বাড়িতেও কিসকি চলেগি, কোন বউয়ের কথা চলবে, 3 জায়ের মধ্যে লেগে যায় এই কথা। কিসের রে বাবা কন্ট্রোলিং এত ব্যাপার স্যাপার? প্রেজেন্টটা যেরকম চলছে, তাতে যতটুকু তোমার রোল আছে তুমি বাগিয়ে নাও, বাস। কন্ট্রোল করার এত কি দরকার? কিন্তু এখানে বুঝতে পারছি যে জলনদীপ কার কন্ট্রোলে থাকবে, সেই নিয়ে প্রবলেমটা লেগেছে। এই ব্যাপারটা ক্লিয়ার করবো, তার আগে অনেকগুলো পয়েন্ট বলার আছে। আমার কেন ভালো লেগেছে আজকের লাইভটা, প্রত্যেককে নাম ধরে বলা হচ্ছে ওই একজন জায়গার লোকের কাছ থেকে, গাধি, তারপরে মরকট, তারপরে জাল জোচ্চোর জালিয়াত, এই কথাগুলো ঠিক ভালো লাগছিল না।
ঠিক আছে, তা বোঝাই যাচ্ছে দলে পড়ে ম্যাডামকে অনেক কথা বলতে হয়েছে। আচ্ছা, এখানে আর একটা কথা বলা হলো ওই ডাস্টবিন বুড়ির সম্বন্ধে, কন্ট্রোভার্সি ভালো করো, মানে পুরো ডিপ্লোম্যাটিক ব্যাপার স্যাপার, কাউকেই খারাপ বলছে না, কন্ট্রোভার্সি ভালো করো কিন্তু মুখের ভাষা সংযত করতে হবে। মাইনাস পয়েন্টটা ম্যাডাম যে নিজের হাতে রেখেছেন সেটাও খানিকটা বুঝিয়ে দিলেন, কন্ট্রোভার্সি ভালো ভালো করো, মুখের ভাষা সংযত করতে হবে। এক্স্যাক্টলি ওই অবধি আমার মনে একটু আনন্দ হচ্ছিল যে যাক, অন্তত নোংরা জায়গাগুলোই, আসল নোংরা জায়গা যেগুলো, সেগুলোতে ম্যাডামের চোখ পড়েছে। তারপর স্ট্রিমিয়ার লাইভে যখন মূর্তিমতি নোংরাগুলোকে দেখলাম বসে আছে, তখন বুঝলাম কিছুই চেঞ্জ নেই হোনে কা, जो था वही है वही रहेगा। যাই হোক, লাইভে যেটা হলো বলি, 1 নম্বর ভাষার কথা বলা হলো, সেম কথা তোমার ওই ভীমার সম্বন্ধে বলা হলো, অকথ্য বাজে কথাও বলেছে। এবং সেই লাইভটা মনে আছে, আজকে আমি সকলের সঙ্গে শোয়াবো সবাইকে, বাপের সঙ্গে ভাই, ভাইয়ের সঙ্গে বোন, বোনের সঙ্গে মানে বাপের সঙ্গে মেয়ে, মায়ের সঙ্গে ছেলে, মনে আছে প্রত্যেককে নিয়ে। আমি আবার জানি তার মধ্যে সেই লাইভটা বা কোনো 2-4টে ভিডিও ও প্রাইভেট করে দিয়েছে। আজকে বুঝলাম যেখানে অকথ্য গালাগাল করেছে। আচ্ছা, ভীমার নাকি মানবিকতা বোধ আছে, তাই সে একজন বন্ধা রমণীর বলেছিল ফ্যালোপিয়ান টিউব ছেড়ে ফেলে দেবে। বাচ্চা হলে যার হচ্ছে না গো, কষ্ট হচ্ছে যার, করাতে পারছে না, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে টাকা জোগাড় করে চিকিৎসা করছে, বলছে তার বেবি হলেও সেটা মাটিতে ফেলে থেঁতলে দেবে। ক্যান ইউ ইমাজিন কথাগুলো? এর নাকি মানবিকতা বোধ আছে। বাচ্চাটাকে মানে ওই আমার টিনার ছেলে তৃষানুর কথা বলছি, বাচ্চাটাকে দায়িত্ব নিয়ে মা হারা করে দিল। বাবা এবং মায়ের মধ্যে প্রবলেম হচ্ছে। আজকে জলনদীপ নিজেও কিন্তু ভাবেনি সংসারটা এইভাবে ভেঙে যাবে, বুঝতে পারছো? ও ভেবেছিল একটু মানে করে খাবো, একটু বেঁচে খাবো, তারপরে আমাদের বাংলাদেশের দুয়ানা দরে আমরা বিক্রি হই এখনো, গিয়ে মেয়েদের সামনে বলবে করেছি, বেশ করেছি, আয় আয় তোকে ফেরত নিচ্ছি। মানে টিনাকে চোখের সামনে বসিয়ে তার বদনাম করে নিজেকে মহান ইয়েতে পরিণত করে, যে ও যা কাজ করেছে তা সত্ত্বেও আমি অ্যাকসেপ্ট করেছি, আমার মায়ের ঝি রইল, বুঝতে পারছো? আর ওই ব্লগিং টিনা করতো, কিন্তু কমেন্ট বক্সে টিনা নচ্ছার ড্যাশ ভাতারি আর জলনদীপ মহান আত্মা এই করে ও জীবন কাটাবে ভেবেছিল। খিস্তি মাসিকে ওই জন্যই ঢুকিয়েছিল, কিন্তু খিস্তি মাসি এসে গান ছড়াটা ছেড়ে দিল। তাহলে এর নাকি মানবিকতা বোধ আছে। সিরিয়াসলি জলন কিন্তু তাই ভেবেছিল। টাকা ফাঁকা ট্রান্সফার করেছিল, ইয়ে করেছিল, এরকম অনেক অত্যাচার ও 5 বছরে করেছে। টিনার 1,17,000 টাকা ও নিয়ে নিয়েছিল, তোমাদের মনে আছে? সেটা টিনা নিজের ব্লগে অভিযোগ জানিয়েছে, ডিজিটাল প্রুফ আছে। ফিরে আসি অন্য কথায়, এর নাকি মানবিকতা বোধ আছে, কারণ ওকে একদম হাত থেকে ছেড়ে দিলে তো হবে না, তবে লেগেছে। কারণ কালকে তাহিরপুর থানায় বসে থাকা হবে কোনো একটা কাজে, কে নাকি কেস করেছে, বুঝতে পারলে? তোমরা পুরোটাই শুনেছো। আচ্ছা, তারপরের পয়েন্টটা কি হচ্ছে, 144 ধারা যেখানে জারি করলো, আমি তোমাদের আগে বললাম, সেই পয়েন্টটা ক্লিয়ার করি। 144 ধারা জারি করা হয়েছে কেন না, এখন মনু বলে কেউ একজন আছে, সে মেয়েটাকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ফট করে বলে ফেলেছেন, মেয়েটাকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার মানে মেয়ে ইজ দেয়ার, ইজ ইট? হয়তো ওনার কথাই বলছি, উনি এক জায়গায় বলছেন যে মেয়েটাকে হয়তো মেয়েটাকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তারপরে কি বললেন যে এরকম অনেক মেয়ে ওর বাড়ি গাড়ি দেখে ওর কাছে যাবে, আসবে। তার মানে কি অনেক মেয়ে ওখানে যাবে? কি করে যাবে অজপাড়া গায়ে? অনেক মেয়ে বাড়ি গাড়ি দেখে ওই বাড়িটা যাবে কি করে? বাড়ি গাড়ি জলনদীপের একারই আছে, ওই তল্লাটে আর কোনো বড় লোক নেই। আর কাহিকা বড় লোক, সেখানেই তো বললো কোথায় 1,500 টাকা দিতে হবে, জলনদীপ নাকি দিতে পারেনি, মানে কি ম্যাডাম নিজে দিয়েছেন? আচ্ছা, এখানে কিছু দর্শকের কমেন্ট আসতে শুরু করেছে যে বাবা যখন টাকা দিতে পারছে না কেসের, তাহলে সে বাচ্চা প্রতিপালন করতে পারবে কি? এই গ্রাউন্ডে বাচ্চাটা কি টিনার কাছে থাকতে পারে? একজন দর্শক বন্ধু লিখেছেন, যথারীতি সে কথার কোনো জবাব নেই। আজকে তো আসা হয়েছে খানিকটা ধমকি দেওয়ার জন্য, কারণ মিউট এর আগে উনি বহুবার করেছেন, বহুবার লাইভে মিউট করে কথা বলেছেন, খাবার খেয়েছেন। কালকে কিন্তু উনি মিউটটা করলেন না, কারণ উনি ক্ষমতার প্রদর্শনটাও খানিকটা করলেন। কাকে একটা বললেন যে আমার একটা খবর যাবে, একটা চিঠি যাবে, চ্যানেলটার জীবনে আসবে না। কাকে একটা বললেন, আমি ঠিক ধরতে পারিনি। কাজ করতে করতে শুনেছি কোনো একটা দর্শক হয়তো কোনো পয়েন্ট টু পয়েন্ট প্রশ্ন তুলেছিলেন, বুঝতে পারছো? আচ্ছা, তার উপর আরও সব থেকে ভালো লেগেছে যেটা আমার মনের কথা, যেটা ম্যাডামও বললেন, সেটা হচ্ছে একজন দর্শক লিখছেন, টি দিয়ে নামটা এখানে বলছি না, কারণ সে অকথ্য ভাষায়, অকথ্য নোংরা ভাষায় আমাকে গালি দেয়, সাইবার বুলিং করে, অকথ্য গাল দেয়। অথচ আমার ইয়েতে গিয়ে, প্রোফাইলে গিয়ে পাঠিয়েছিল, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। ভাগ্যিস আমি এই আইডিটা চিনি, কায়দাটা বুঝেছো? ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিতাম, আমার প্রোফাইল লক আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিতাম, তারপর সেখান থেকে নানা রকম জিনিস নিয়ে হয়তো এই বাংলাদেশি কুলাঙ্গার বা এই ভীমা এদের সাপ্লাই করে করে আমার পরিবারকে লাঞ্ছিত করতো, বুঝতে পারছো? এই হচ্ছে চক্র। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এটা একটা জিনিস দেখে নিলে, সেই আইডিটা থেকে লেখা হচ্ছে যে না, ওই ভীমা ওদের পাশে দাঁড়িয়েছে, ভীমা শুধরে দেবার জন্য, ভীমা অ্যান্ড গ্যাং, এটা বুঝতে পারছো তো তোমরা? 49-এর ডিলেমা বুঝতে পারলে তো? না পারছে ম্যাডামকে চটাতে, কারণ তার থেকে উপকার নিয়ে বসে আছে, আরো কোথা থেকে কি বেরিয়ে আসবে, তখন তো ম্যাডামই ভরসা।
ম্যাডাম তো বললেন কারোর সংসার বাঁচাবার জন্য আমি আগে আছি, বললেন উনি যে আমি সব FIR হয়েছিল, আমি সঙ্গে গেছিলাম। সুতরাং যার পেছনে ভয় আছে সে একটা জায়গার মানুষকে তো হাতে রাখবেই, বুঝতে পারছো? এরা প্রত্যেকেই হাতে রাখবে, অলরেডি চড়ে পড়েছে, স্টিমিয়ারে অলরেডি উঠে পড়েছে, ঝুলে পড়েছে এই তিনজন মূর্তিমতি। ম্যাডাম আজকে মহিয়সী, জ্বলনকে মহিয়সী পুরুষ বললেন। তখন ভেবেছিলাম কমেন্ট করবো, ওটা মানে স্লিপ অফ টাং, অতক্ষণ বকবক করতে করতে এক একটা বেরিয়েই যায়। যাকে এক মিনিট দাঁড়াও, এখানে কেমন এটা, আমিও বেশিক্ষণ কথা বলি না ওই জন্য একসঙ্গে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে সে লিখছে যে না, এই যে ভিমায়ন গ্যাং মানে এই ডাস্টবিন বলো 49 বলো, এরা শুধরে দিয়েছে। এই পয়েন্টটাকে ম্যাডাম যেভাবে বলেছেন, ওনার ভাষাটা বলি, কারণ আমি কিন্তু অনেকদিন ধরে বলছি এই ক্যামেরা খুলে বকাবকি করা, শাসন করা, শুধরে দেয়া, হোয়াট ইজ দিস? এইগুলো কোনো একটা ব্লগারকে নেগেটিভ কন্টেন্ট করে দর্শকদের চোখে তাকে ছোট করে দেয়া, তার ভুলটা দেখিয়ে দেয়া। সিরিয়াসলি অনেকেই ন্যাকামো করে, যদি বলে ফেলি যে ভালো লেগেছে বা ভালোবেসেই এসছিলাম, হাজারবার বলবো, যার পেছনে আগুন লাগে সে নিজের পেছনের আগুন নিজে নেভাবে। ব্যাপারটা হচ্ছে যে আমার চ্যানেলটা টিনাকে নিয়েই ছিল, এখন তার দরকার নেই, কারণ ও নিজে প্রতিষ্ঠিত হয়ে গেছে নিজের পায়ে। কিন্তু একটা টাইমে ওকে যখন সাইবার বুলিং করতো, তখন ওর কমেন্ট বক্সে এত পজিটিভ দর্শকের ঢলও ছিল না। তখন আমি কমেন্ট বক্সে কমেন্ট করে করে বহু গাল খেয়েছি, বুঝতে পারছো? তো সেই সময় একটা জিনিস দেখো, অনেকেই বলে যে ভুলটা দেখলে ধরিয়ে দেবো না, ভুলটা ধরিয়ে দেবো, সেটাও আমার কাজ, আমি ভালোবাসি বলেই ভুলটা ধরিয়ে দেবো। ভাই, ক্যামেরা খুলে ভুল ধরিয়ে দেওয়া যায় না। ক্যামেরা খুলে কারোর সম্বন্ধে নিন্দে করা যায়, দর্শকদের চোখে তাকে ছোট করে দেওয়া যায়, বুঝতে পারছো? ভুল ধরাতে হলে তার সঙ্গে যদি পার্সোনাল কন্ট্যাক্ট থাকে, অনেকের সঙ্গেই থাকে, ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট থাকে, ফেসবুকে মেসেঞ্জারে কন্ট্যাক্ট থাকে, অনেক দর্শকের সঙ্গেই থাকে, তাহলে ক্রিয়েটারদের সঙ্গে থাকবে না? পার্সোনাল যদি কিছু বলতে হয় সেইখানে বলা যায়, যেখানে 1-to-1 কনভারসেশন হয়। ভিডিও খুলে, ক্যামেরা খুলে, মনিটাইজেশন অন করে কাউকে শুধরে দেওয়া যায় না। নেগেটিভ ভাবে কন্টেন্ট করা হয় এবং তাকে দর্শকদের চোখে ছোট করে তার অনিষ্ট সাধনা, যেটা আজকে ম্যাডাম বললেন খুব সুন্দরভাবে। এই কথাটা, এই পয়েন্ট অফ ভিউটা আমারও হ্যাটস অফ, আজকে খুব ভালো লেগেছে আমার, ওই জন্য লাইফটা বেশ কিছু পয়েন্টই। একটা জিনিস হচ্ছে যে দেখো, আজকে এই যে মহিলা যে আমাকেও নোংরা কথা বলে যায়, নোংরা কথা বলে যায়, আমি ডিলিট করে দিই, তোমরা টের পাও না। সেই মহিলা গিয়ে বারবার লিখছে যে না, ওরা ভালোবেসে শুধরে দিতে গেছে। ভাই, এদের সঙ্গে প্রত্যেকের ফোনে কন্ট্যাক্ট আছে, ঠিক আছে? আর ফোনে যদি জ্বলনের সঙ্গে কন্ট্যাক্ট না থাকে, জ্বলনের ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডিতে এরা কমেন্ট করতে পারে। পার্সোনালি তার কমেন্ট বক্সে গিয়ে তাকে মানে ফেসবুকে তাকে করে কি বলে ওটাকে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তাকে ইয়েতে বলা যায়, মেসেঞ্জারে বলা যায়। এরা নিশ্চয়ই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেওছে, অ্যাকসেপ্টেড হয়েও আছে নিশ্চয়ই অলরেডি, কারণ ব্লগারদের কিন্তু লক থাকে না, খোলাই থাকে ফেসবুক। তো সেইখানে বলতে পারি। ম্যাডাম খুব সুন্দরভাবে বললেন যে ক্যামেরা খুলে কাউকে ভুল ধরিয়ে দেওয়ার নাম করে তাকে দর্শকদের চোখে ছোট করে দেওয়ার একটা প্রচেষ্টা, এইখানেই আমি কিন্তু পুরো খেলটা বুঝতে পেরেছি। এই যে ভীমা একটি মেয়েকে পছন্দ করেছিল জ্বলনের জন্য। ব্যাপারটা হচ্ছে ভীমার তাকে বিয়ে দেবে, হোয়াট ইজ বিয়ে দেবে, এখনো তো ডিভোর্স হয়নি। তার মানে এই যে ব্যাপারটা, এই সিক্রেট রুমের সিক্রেট কাজকর্মগুলো কার কথায় হবে সেটা নিয়ে তর্কটা লেগেছে, বুঝতে পারছো? এখন আবার ধমকি দেওয়া হয়েছে যারা জলনদীপের চরিত্র নিয়ে তাকে মেলাইন করতে বসবেন। ভাই, করজোরে আপনাকে বলছি, আপনি এখন অনেক মানে বেরিয়ে এসছেন, আপনার অনেক মজবুরি ছিল। ওই এমন গ্রুপকে নিয়েছিলেন যারা গালিগালাজ করে, নোংরাম করে, যার জন্য আপনি কিছু করতে পারছিলেন না। এমনি তো শুনলাম বাংলাদেশি কুলাঙ্গারকে আই লাভ ইউ বলে দিন, আপনি বলে দিতে বাধ্য হলেন, শুনলাম সব। আপনি দলটাকে গুছিয়ে রাখার জন্য ওদের অনেক দাবি মেনে নিতে হয়তো বাধ্য হয়েছেন, তাই আজকে খুব সুন্দরভাবে প্রত্যেকের নাম ধরে বলেছেন। সেখানে আবার একজন দর্শক ফুট কাটছে, তাহলে বাবলি ম্যাডামকেও কি নাম ধরে ডাকবেন? তো যাই হোক, একটা জিনিস ম্যাডাম, একটা জিনিস দেখুন, এই যে কথাটা, আপনার যে ক্লায়েন্ট সে নিজেই কিন্তু নিজের চরিত্রকে মেলাইন করেছে, কারোর সম্বন্ধে সে কিচ্ছু বলে না। আপনি যেমন কনসার্ন হয়েছেন যে তার স্ত্রী, তার ওয়াইফের সম্বন্ধে তোমরা কন্ট্রোভার্সি করো না, তেমনি সেই লোকটা, তার তো জীবন সঙ্গিনী, সে কোনোদিন কনসার্ন হয়নি। তার দিদির সম্বন্ধে বলেছে, সেখানে কোনোদিন কনসার্ন হয়নি। হঠাৎ করে একটা অজানা মেয়ে, তাকে ও তিনবার সাপোর্ট করলো। প্রথমে মিথ্যে কথা বললো যে আমি ওকে চিনি না, তারপরে কল রেকর্ড ছেড়ে দেওয়া হলো, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে জলনদীপের তরফ থেকে তিনবার ফোন গেছে, এবং এটা ওর তরফের কন্টেন্ট ক্রিয়েটার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই কে আগে ফোন করেছিল আমি কিন্তু নোটিস করিনি, বুঝতে পারছো? ইনস্টাগ্রামে যখন ভিডিওটা দেখেছিলাম, মানে ফোন রেকর্ডটা, ফোন লিস্টটা আমিও করে রেখেছি, তুলে রেখেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে জলনদীপের ফোন থেকে 3বার কল গেছে ওর দলের, জলনদীপের লোগো লাগিয়ে, ট্যাগ লাগিয়ে, ফটো লাগিয়ে যে কন্টেন্ট করে সেই বলেছে।
বুঝতে পারছো যে ওর ইয়ে থেকে 3বার ফোন গেছে। তো এইটা যখন বেরিয়ে এলো তারপরেও আসানসোল বালির ব্যাপারে চুপ করেছিল, কোনো কথা বলেনি, যার জন্য তাকে ঢাকতে ওর কন্টেন্ট দিদিদের সুবিধা হয়েছে। এখানে ও নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, বারবার 3বার সেই মেয়েটিকে সাপোর্ট করেছে, আর এমন ভাবে করছে যেন তার কত কষ্ট হচ্ছে, মেয়েটা যদি কিছু করে বসে সে মরে গেছে কি বেঁচে গেছে, এইরকম কথাবার্তা, বুঝতে পারছো। এবং আমি বরাবর জলনদীপকে কন্টেন্ট করি, নেগেটিভলি কন্টেন্ট করি, কান্টিনাকে পজিটিভ ভাবে বলি। সেইখানে এই প্রথম রিয়াক্ট করেছিলাম, দেখো যার কথা সে বুঝতে পারে, তো আমার কথা আমি বুঝতে পেরেছি, কারণ রিউকে স্ট্রাইক দেওয়ার কথা একমাত্র আমি বলেছিলাম। স্ট্রাইক দেওয়া বা কোনোভাবে অ্যাকশন নেওয়া, কি করতে হয় তো আমি জানি না পার্টিকুলারলি, কিন্তু অ্যাকশন নেওয়ার কথা বলেছিলাম। যে একটা ছোট চ্যানেল একটা বড় চ্যানেলের নাম নিচ্ছে কি করে, সেই চ্যানেলের যদি রাজামন্দি বা মানে পারমিশন না থাকে, গায়ে লেগেছে, কোনটা লেগেছে বলো তো? অ্যাকশন নেওয়ার কথা। আয় হায়, ওকে অ্যাকশন নেবার কথা বলছে, এইভাবে স্ট্রাইক মারা যায় নাকি? এইভাবে কাউকে কিছু করা যায় না, এটা ম্যাডামও আজকে বললেন। এই যে বেচারাম কথাটা বলা হচ্ছে, এইটার জন্যে আইনের ফাঁক দিয়ে অনেকেই বেঁচে যাচ্ছে, স্বাভাবিক তো। বেচারাম কথাটা তো ওই জন্যই বলি, যাতে ওই লোকটা কিছু না করতে পারে, বুঝতে পারছো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ব্লগাররা চায় কন্ট্রোভার্সি। টিয়া পাখি সেদিন বললো না যে আমাকে নিয়ে ভিডিও হচ্ছে না বলে আমার বড় দুঃখ হচ্ছে। সুতরাং ব্লগাররা কিন্তু খুব অত্যাচার, খুব অন্যায় কাহিনী না করলে কেউ স্ট্রাইক দিতে চায় না। আচ্ছা, আর একটা কথা মনে হচ্ছে, ম্যাডাম কি টিনার দিকে একটু ঝুঁকছেন? হ্যাঁ, টিনার তরফে কন্টেন্ট ক্রিয়েটারদের এতদিন কেস দেবার কথা বলছিলেন, এখন আবার নাম ধরে ধরে বলছেন যে আমি তার পাশে দাঁড়াবো। কি ব্যাপার, টিনার দিকে ঝুঁকছেন নাকি? আচ্ছা, ভার্চুয়ালি এই যে বিমা দালাল সে করছিলটা কি, ওর একটা সিলেক্টেড মেয়ে আছে, তার সঙ্গেই জলনদীপকে প্রেম করতে হবে। বিয়ে তো প্রশ্নই ওঠে না, বিয়ে কি এখন করানো যায়? ডিভোর্স তো এখনো হয়নি, সুতরাং এখনো যদি কিছু হয়ে থাকে তখনও তাই হতো, ইলিগাল ব্যাপার স্যাপার। তো সেইটা করিয়ে দিয়ে তারপর জলনকে ব্ল্যাকমেল করতে, বুঝতে পারছো? সেই জিনিসটা, সেই গাঁট ছড়াটা সে যদি বেঁধে দেয়, তাহলে তার কাছে একটা তুরুপের তাস রয়ে গেল যে জলন একজনের সঙ্গে তাহলে বেঁধে আছে, বুঝতে পারছো। জলন সেইটা করেনি। এইবার এইখান থেকে প্রবলেমটা শুরু হয়েছে, মানে কন্ট্রোলে কে থাকবে। এবং ম্যাডাম দুবার এই নিয়ে বললেন লাইভে যে জলনদীপ নাকি থ্যাঙ্কস বলেছে ওনাকে, যে আসল মুখোশগুলো খুলে গেছে। তো জলনদীপ বুঝতে পেরেছে যে কে কত আপন। সত্যিই তো বোঝা গেছে আজকে কারুর কথায় নিশ্চয়ই, হয়তো আমি মানে ঘটনা প্রবাহ যেভাবে যাচ্ছে, সবাই মিলে এক ইস্যুরে হুক্কা হুয়া করে বিমা দালালকে সাপোর্ট করে, আর জলনের ভুলগুলো হঠাৎ করে দেখাতে রইলো। কই আসানসোল বালির সময় তো দেখাতে যায়নি ভুলগুলো, তাহলে হঠাৎ করে এখন ভুলগুলো দেখাতে রইলো। মানে কি, দর্শকদের চোখে পার্টিকুলার ব্লগারকে ছোট করে দেয়া। এখানে সবাই পয়সার জন্য করে, তোমরা জানছো, এখন তো শুনছোই। ভালোবাসার যেখানে গুরুত্ব নেই, সেখানে মন্দবাসার গুরুত্ব কি করে থাকে? এখানে ওই ক্যামেরা খুলে মানে শুধরানোর চেষ্টা করছি, ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, ওগুলো ফালতু কথা। ওগুলো হচ্ছে নেগেটিভ পয়েন্টগুলো তুলে দেওয়া ব্লগারটার, এবং নেগেটিভ পয়েন্টগুলো এইভাবে তুলে তুলে চোখে আঙুল দিয়ে দর্শকদের দেখিয়ে দেয়া, এবং দর্শকদের চোখে ছোট করে দেয়া, দর্শকদের গুনিয়ে দেয়া। দেখো এই ব্লগারটা এই ভুল করেছে, ভবিষ্যতে আবার পান থেকে চুন খসলেও তখন ওই কথাটা তোলা হবে যে হ্যাঁ তুমি তো এই করেছিলে, বুঝতে পারছো ব্যাপার স্যাপার। এইবার এরা কিন্তু হঠাৎ করে জলন বহু ভুল করেছে, সৌমালির সঙ্গে দুর্ব্যবহার করেছে, ওর বাবা ওখানে ছিল না, দর্শকরা বলছে ইয়ে করেছে, কখনো কিন্তু এরা বলেনি, কখনো বলেনি। হঠাৎ করে যে যা করুক, এরা একটা মিথ্যে কাহিনী রচনা করে সেইটাকে ঢাকতে আসছে। কিন্তু হঠাৎ করে এই জলনদীপের ভুল দেখাতে শুরু করলো কেন? কেন 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 তোমরা যা বোঝা বুঝতেই পারছো, ঠিক আছে। তো সুতরাং জলনদীপ এখান থেকে একটা ইয়ে পেয়ে গেল, কি বলে ওটাকে, আভাস পেয়ে গেল যে এদের পাল্টে যেতে 1 মিনিট লাগবে না। এবং ম্যাডাম আজকে ভার্চুয়ালি একটা ধমকি দিয়ে দিলেন যে জলনদীপের সঙ্গে ওই মেয়েটার সম্পর্ক নিয়ে কিছু বলা যাবে না, মেয়ে আসবে মেয়ে যাবে, বুঝতে পারছো, মেয়ে আসবে মেয়ে যাবে বলেই তো দিলেন উনি। 144 ধারা ওই জন্য জারি করা হয়েছে, বাচ্চাটার জন্য তো নয়। ওই জন্য জারি করা হয়েছে যে জলনদীপের বাড়িতে কেউ অ্যালাউড হবে না, এটা নাকি জলনদীপের বাবা মা বলছে। হঠাৎ করে জলনদীপের বাবা মাকে কেন ফ্রন্টে আনা হচ্ছে? কারণ জলনদীপ যখন ভীমা দালালের থেকে মুখটা সরিয়ে নিয়েছে, তখন ভীমা দালাল খড়কুটোর মতো আঁকড়ে ধরেছে বাবা মাকে। জলনদীপের কাকু কাকিমা একটা ভিডিওতে যখন জয়েন্ট লাইভ করেছিল, বলেছিল আমার আজন্মের হারিয়ে যাওয়া মা বাবা, যে বাবা মা তাদের নিজের পেটের সন্তানকে, রক্তের সন্তানকে বেইমান বলে, তারা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারে হারিয়ে যাওয়া বাবা মা, বুঝতে পারছো। ফালতুগিরি চূড়ান্ত। একটা বিজনেসের জন্য আটকে রাখা হয়েছে, ভাই তুমিও খাও আমিও খাই, মানে তুমিও খাও আমিও খাই, এই ধরনের একটা গাঁটবন্ধন। এবার সেইখানে কন্ট্রোল নিয়ে ঝামেলা লেগেছে। আমার পছন্দের মেয়েকে সে মেয়ের সাথে প্রেম করবে, বিয়েটা ভুলেই যাও, যতদিন না ডিভোর্স হচ্ছে কিছুই হবে না। আমার পছন্দের মেয়ের সঙ্গে সে প্রেম করবে না, অমুকের পছন্দের মেয়ের সাথে সে প্রেম করবে। কন্ট্রোল সবাই মিলে কন্ট্রোল করবে, কারণ ওই লোকটা কন্ট্রোল তুলে দিয়েছে, নিজের দিদিকে ব্যাকসিটে বসিয়ে। আজকে তোমাদের মনে আছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে আমাকে আমার ছেলের গার্লফ্রেন্ডের প্রক্সি দিয়ে বলেছিল, সেই নোংরা মেয়ে ছেলে, বস্তির মেয়ে ছেলেটা, ক্যারেক্টারলেস মেয়ে ছেলেটা একদিন রুমালিকে নিয়েও বলেছিল। রুমালি তাকে সিম্পল একটা ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছিল, কপিরাইট স্ট্রাইক। সেই কপিরাইট স্ট্রাইকটা দেওয়ার পর জলনের বাবা এসে
কি বাজে কথা রুমালিকে বললো, বেইমান থেকে আরম্ভ করে যাচ্ছে তাই বললো। তার মানে কি স্পষ্ট কম, মানে টাইমটা দেখলে তোমরা বুঝতে পারবে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে স্ট্রাইক দিয়েছিল বলে রুমালিকে এসে যাচ্ছে তাই বলেছে। তো বুঝতে পারছো, যারা নিজের পেটের মেয়ের সঙ্গে এরকম বিহেভ করে তারা কখনো বাইরের লোকের জন্য এতটা বদার করবে, মোটেই না, মোটেই না। এখানে হচ্ছে সম্পূর্ণ একটা কন্ট্রোলের খেল, এবং ম্যাডাম তো বলেই দিলেন, পুরো ব্যাপারটাই বলে দিলেন। আচ্ছা, আর একটা কথা বলা হচ্ছে পরিবারের কেচ্ছা বলতে ম্যাডাম বুঝিয়েছেন যে এই ব্লগারগুলো, কতগুলো ব্লগার যারা পরিবারের কেচ্ছা দেখায়, বেশিরভাগ ব্লগারই ধরে নিয়েছে এই পরিবারের কেচ্ছাটা বেচলে খুব ভালো ভিউ হবে। টিয়া পাখি যেমন বরের মদ খাওয়া, ও তো একটু একটু হিন্দি দিয়েছিল, ওর বর আজকে মদ খাই, ড্রিঙ্ক করি, এই কথাটা বলেই দিল। তো এইটা নিয়ে কন্টেন্ট করে একটা কন্ট্রোভার্সি দেওয়ার চেষ্টা করছে যে ভিউটা যদি আপ হয়। আর একটা ফ্যামিলি, শিল্পী ফ্যামিলি, সেখান থেকে শুধু শুধু 15 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে এলো, শুধু শুধু, কোথাও কিচ্ছু হয়নি। এবং সেই ব্যাপারে তাকে কেউ বাড়ির লোকই হেল্প করেছিল, তোমরা দেখলে। সে পরিবারের কেচ্ছা বেচতে এসেছিল, ভিডিও মানে নিজে দর্শকদের দৃষ্টি এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দৃষ্টি তার ব্লগ চ্যানেল এবং কন্ট্রোভার্সি চ্যানেলের দিকে ঘুরিয়ে দিয়ে আবার সে নিজের গুটি গুটি নিজের বাড়িতে ফিরে গেছে এবং বলছে কি আমি আর কন্ট্রোভার্সি করবো না, অথচ কন্ট্রোভার্সি করতে বসে গেছে পুরোনো চ্যানেলে। বুঝতে পারছো? তো এই ধরনের পারিবারিক কেচ্ছার বিরুদ্ধে ম্যাডাম বলেছেন নাকি, ম্যাডামের কথা এটা। কিন্তু এই বাজলোবাসী আপন মনে, যার যেমন কান তেমনি শোনে, পড়লো কথা ঘাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। 49 দেখছে, বাবা পারিবারিক কেচ্ছা তো আমার আছে, আমার সঙ্গে ঝামেলা চলছে হয়তো বরের, কারণ ম্যাডামের কাছেই নিয়ে দুবার শুনলাম। বুঝতে পারছো? তো 49 বসে গেলেন পরিবারের কেচ্ছা নিয়ে জ্ঞান দিতে। ওদিকে কি হয়েছে, হ্যাঁ, ভীমাও বসে গেছে পরিবারের কেচ্ছা নিয়ে জ্ঞান দিতে। ওদের মনে হয়েছে যে ওদের এ ভাবছে আমায় ঠকে বলেছে, ও ভাবছে আমায় ব্ল্যাকমেল করার জন্য বলেছে। আর ভীমা কল রেকর্ড শোনাবার প্ল্যানে ছিল, ম্যাডাম সেটা বলেই দিলেন যে কল রেকর্ড তুমি ছাড়বে, আমি তোমার কেস দেবো। এইখানে তোমরা আরেকটা জিনিস বুঝতে পারছো, তাহলে মানে কল রেকর্ড ছাড়লে কেস দেওয়া যায়, তাহলে কেউ চাইলে কেস দিতে পারে। বাকি আপ তো বুদ্ধিমান হো আপ লোক, কি বলতে চাইছি বুঝে না। তাহলে কালকের লাইভ সম্বন্ধে এইটুকুই আমার এই ভিডিওতে বলার অনেক কিছু আছে ভাই, একটা ভিডিওতে হবে না, শুনলে তো 2 ঘন্টা 54 মিনিট। আর তারপরে স্টেম ইয়ার্ডে উঠে গেছে মাস্কামা লাগাতে 49 সেই জপের মন্ত্রের মতো একটা কথাই বলে যাচ্ছে হিউজ মিসআন্ডারস্ট্যান্ডিং। তবে আমার সব থেকে একটা কথা ভালো লেগেছে, সেটা হচ্ছে গাধি, মরকট, জুয়া, জালিয়াত, এইগুলো বলা বন্ধ করেছেন। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নোংরা নামে ডাকা বন্ধ করেছেন। আর আবার দ্বিতীয়বার ভাষার বিরুদ্ধে উনি যে হাত তুলেছেন, যে ভালো ভাষা ইউজ করতে হবে। হ্যাঁ, এটা ভীমা দালালের সঙ্গে সম্বন্ধে বললেন যে বিটকেল মার্কা নাইটি পরে বসে যেতে, আমি বলাতে এখন পোশাক আশাক শুধরেছে। তো যাই হোক, তো পুরো ব্যাপারটাই বুঝতে পারছো, ভীমা দালালের সঙ্গে ব্যাপারটা শুধরবে না। ওই যে এর আগে তার মানে এদের সবটাই নাটক, সেটা বুঝতে পারছো। ভীমা দালাল হঠাৎ করে ম্যাডামকে নিয়ে একটা নাটক করেছিল, 3টে কন্টেন্ট করেছিল, তারপরেও কিন্তু স্টিম ইয়ার্ডে তার অ্যাবসেন্স দেখে বোঝাই যাচ্ছে ব্যাপার স্যাপার। ভীমা দালাল বার্থডে উইশ করেনি, ম্যাডামের একদম বুকে গিয়ে লেগেছে। তো যাই হোক, আমার সব থেকে ভালো লেগেছে ওই যে শুধরে দেবার নাম করে ব্লগারের নিন্দে করা, দর্শকদের উস্কে দেয়া, এই ব্যাপারটা যে উনি আলোকপাত করেছেন। অনেক দিন থেকেই ওয়াইটিতে এই নোংরা খেলাটা চলছিল, নেগেটিভ ভাবে একটা ব্লগারকে বলে তাকে উলঙ্গ করে দেয়া দর্শকদের সামনে। হোক না তারই ভুল, তুমি যদি তাকে পজিটিভ ভাবে কন্টেন্ট করো, তাহলে তার ভুলগুলো ওইভাবে ধরিয়ে দিয়ে, তাহলে তুমি বলো যে আমি নিরপেক্ষ ভাবে ভিডিও করছি, আমি তার পজিটিভিটিও দেখবো, নেগেটিভিটিও দেখবো। তা নয়, তাকে শুধরে দিচ্ছি, তার ভালো চাই, এইরকম ভালো চাওয়ার কোনো মানে হয় না। এতে তার আরো ক্ষতি করা হয়, ভার্চুয়ালি দর্শকদের চোখে সেই ব্লগারকে ছোট করে দেওয়া হয়। ম্যাডাম বললেন কিন্তু এই কথাটা। যাই হোক, অনেক বড় হলো ভিডিওটা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। অনেক কথা বলার কিন্তু এখনো